करूँ मैं से कर लो मेरी धड़कनों को समझो। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের টপিক আজকের টপিক তো হওয়া এসে সিরিয়াস নয়। তাহলে আজকের টপিক শুরু করা যাক উইথ এ বিউটিফুল স্মাইল অন আওয়ার ফেস। ওকে, চলো শুরু করা যাক। আজকের টপিক হচ্ছে যে আগের দিন আমরা পড়েছিলাম কি অ্যাসিড, বেস এবং সল্ট। আজকে ওটারই একটা এক্সটেনশন পার্ট, সেটা হচ্ছে যে বিভিন্ন কমন অ্যাসিড, বেস অ্যান্ড সল্ট নিয়ে আমরা কথা বলবো। তাদের হয়তো কিছু কিছু জায়গায় তাদের উৎপত্তি এবং বেসিক্যালি আমাদের ফোকাস থাকবে আজকে বিভিন্ন অ্যাসিড, বেস এবং সল্ট এবং তাদের কাজের উপরে। ঠিক আছে, তাহলে প্রথমে শুরু করা যাক কিছু কমন অ্যাসিড দিয়ে। কমন অ্যাসিড দিয়ে, সেই কমন অ্যাসিড কারা বা কী কী? প্রথমেই আসি সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড এই সাইট্রিক অ্যাসিড আমরা কোথায় পাই? না, যত সমস্ত টক ফল আছে সাইট্রাসযুক্ত ফল, তাদের মধ্যে দেখতে পাই সাইট্রিক অ্যাসিড। যেমন টক ফল, বিশেষ করে লেবুতে আমরা দেখতে পাই সাইট্রিক অ্যাসিড। এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিডকে আমরা কোথায় দেখতে পাই? না, আমরা দই দেখতে পাই, কার্ডে দেখতে পাই আমরা সাইট্রিক অ্যাসিড। তারপরে আসি বিউটারিক অ্যাসিড। এটা আমরা কোথায় দেখতে পাই? যে সমস্ত মাখন আছে যারা নষ্ট হয়ে গেছে, র্যানসিড বাটারে দেখতে পাই আমরা বিউটারিক অ্যাসিড। তারপরে কি আছে? টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড আমরা কোথায় দেখতে পাই? না, এটা দেখতে পাই তেঁতুলে, রাইট। তারপরে অ্যাসিটিক অ্যাসিড। আমরা কোথায় দেখতে পাই? না, এটা দেখতে পাই ভিনিগারে। এবার এই ভিনিগারটা কি কাজে লাগে আমাদের? অনেক সময় যে প্রিজারভেটিভ হিসাবে কাজে লাগে, রাইট। তাহলে অ্যাসিটিক অ্যাসিড কোথায় কাজে লাগে? না, প্রিজারভেটিভ হিসাবে। তারপরে হচ্ছে ম্যালিক অ্যাসিড। এটা কোথায় কাজে লাগে? এটা থাকে কোথায়, কোথায় পাই আমরা? আপেলে পাই ম্যালিক অ্যাসিড। এরপরে স্টিয়ারিক অ্যাসিড। এটা আমরা কোথায় দেখতে পাই? এটা আমরা দেখতে পাই ফ্যাট জাতীয় দ্রব্য কোথায় থাকে? সেটা থাকে স্টিয়ারিক অ্যাসিড। তারপরে অক্সালিক অ্যাসিডকে আমরা কোথায় দেখতে পাই? না, এটা দেখতে পাই টমেটোতে। এবং এটা অক্সালিক অ্যাসিড কি কাজে লাগে? না, এটা তোমার হচ্ছে রাস্ট রিমুভ করতে বা মরিচা দূরীকরণে। মরিচা দূর করতে কাজে লাগে আমাদের অক্সালিক অ্যাসিড। তারপরে আসি কার্বনিক অ্যাসিড। এটা কোথায় থাকে?
এটা আমরা দেখতে পাই বিভিন্ন ফুড ড্রিঙ্কে, ফুড ড্রিঙ্ক বিশেষ করে যেগুলো বলা হয় কার্বোনেটেড ড্রিঙ্ক, কার্বোনেটেড সব ড্রিঙ্কসে আমরা দেখতে পাই কি কার্বনিক অ্যাসিড। তারপর বোরিক অ্যাসিড, বোরিক অ্যাসিড আমাদের কি কাজে লাগে, এটা কি কাজ, এটা কাজে লাগে আমাদের আই ওয়াশ করতে, চোখ পরিষ্কার করতে কাজে লাগে বোরিক অ্যাসিড। তারপরে আছে আমাদের ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিডকে আমরা কোথায় পাই না, এটা দেখতে পাই আমাদের লাল পিঁপড়ের হুলে, লাল পিঁপড়ের হুলে আমরা কি দেখতে পাই না, আমরা দেখতে পাই ফর্মিক অ্যাসিড। তারপরে ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড কোথায় দেখতে পাই না, আমাদের যে সমস্ত স্তন্যপায়ী প্রাণী আছে তাদের ইউরিনে। ইউরিন অফ ম্যামলস বা স্তন্যপায়ীদের মূত্রে, স্তন্যপায়ী প্রাণীদের মূত্রে। এগুলো কিছু মোটামুটি ইম্পর্টেন্ট কমন অ্যাসিড এবং তাদের হতে পারে যে কিছু কিছু জায়গায় আমি বলেছি যে তাদের কাজ এবং তারা কোথায় আমরা দেখতে পাই এদেরকে। তাহলে এটা গেল কিছু কমন অ্যাসিড। এরপরে কিছু কমন বেস এবং তাদের কাজ পড়তে হবে। কি কি? কমন বেস, যেমন 1 নম্বর NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। এর কাজ কি? এর কাজ হচ্ছে সোপ তৈরিতে ব্যবহার করা হয়, সাবান তৈরিতে ব্যবহার করা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড। 2 নম্বর হচ্ছে আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটার কাজ কি? এটা হচ্ছে আমাদের ব্লিচিং পাউডার তৈরিতে ব্যবহার করা হয়, ব্লিচিং পাউডার তৈরিতে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমাদের অ্যান্টাসিড হিসেবে ব্যবহার করা হয়। কি নাম? এটার নাম হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া, মিল্ক অফ ম্যাগনেসিয়া। তারপরে আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এর কি কাজ? এর কাজ হচ্ছে তোমার ফোমিং এজেন্ট, ফোমিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া তোমাদের হচ্ছে যে ফায়ার এক্সটিংগুইশার, সেখানে কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়, ফায়ার এক্সটিংগুইশার। তাহলে ফায়ার এক্সটিংগুইশারে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয় এবং ফোমিং এজেন্ট হিসাবেও কিন্তু আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়। এরপরে 5 নম্বরে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটা মনে হচ্ছে পেনের কালিটা শেষ হয়ে গেছে, এই নীল লিখতে হবে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CaOH এর হোল 2। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি করে না, আমাদের জলের যে ক্ষরতা আছে মানে টেম্পোরারি হার্ডনেস দূর করতে এটা কিন্তু সাহায্য করে, দূর করতে
ব্যবহার করা হয়। কিভাবে না, এটা একটা মেথড আছে, যে মেথডটার নাম বলছে ক্লার্কস মেথড। ক্লার্কস মেথড, যে মেথডের সাহায্যে আমরা কি করি না, আমাদের যে জলের যে টেম্পোরারি হার্ডনেস আছে বা খরত দূরীকরণ, এটা তোমার হচ্ছে জলের যে টেম্পোরারি খরত দূরীকরণ, সেইটার জন্য আমাদের ক্লার্কস মেথড আছে। সেই ক্লার্কস মেথডে আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়। জিনিসটা কীরকমভাবে না, এই যে তোমার এটা হচ্ছে আমাদের জলের একটা খরতা। এই খরতাকে যখন আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে একে মেশাবো এই জলের সাথে, তখন কি উৎপন্ন করবে, তখন উৎপন্ন করবে না CaCO3 একটা প্রেসিপিটেশন। এবং এর ফলে কি হবে, এটা মাটির মানে জলের নিচে থিতিয়ে পড়বে এবং ধীরে ধীরে জলের খরতাটা দূর হয়ে যাবে। প্লাস টুয়াইস H2। তাহলে এই হচ্ছে খরতা দূরীকরণের ক্লার্কস মেথড। ক্লার্কস মেথডের সাহায্যে আমরা কি করছি না, আমরা জলের যে খরতা মানে এই যে টেম্পোরারি হার্ডনেস এটাকে দূর করছি। কি হবে না, CaHCO3 এই যে খরতাটা আছে জলের মধ্যে, এটা মিশে থাকার জন্য জল জল হয়ে যায়। তাকে আমরা যখনই আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মেশাচ্ছি, সেই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মেশানোর পরে ক্যালসিয়াম কার্বনেটের একটা প্রেসিপিটেট বা অধক্ষেপ পড়ছে এবং এটা কি হচ্ছে, জলের নিচে থিতিয়ে যাচ্ছে। ফলে আমরা কি পাচ্ছি, যে উপরে জলটা থাকবে সে জলটা ক্ষর নয় মৃদু জলে রূপান্তরিত হয়ে গেল। তাহলে এটা গেল আমাদের ইম্পর্টেন্ট বেস। এরপরে আসি কিছু ইম্পর্টেন্ট সল্টে। some important salt। প্রথমেই আছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড এটা কি কাজ না, এর কাজ হচ্ছে খাবারে স্বাদ আনতে ব্যবহার করা হয়। এছাড়াও আমাদের অনেক সময় যে HCl প্রস্তুতিতেও এই NaCl কে ব্যবহার করা হয়। তারপরে আছে সোডিয়াম আয়োডেট। সোডিয়াম আয়োডেটের কি কাজ না, এটা হচ্ছে আয়োডিন মিশ্রিত লবণ বা লবণের মধ্যে যে আমরা আয়োডিন মেশানো থাকে সেটা হচ্ছে সোডিয়াম আয়োডাইড হিসেবে। তাহলে হচ্ছে তোমার আয়োডিন ইন সল্ট। এবং এর ফলে কি হয়, আমাদের যে গয়টার যে রোগ আছে সেই গয়টার রোগটা এ দূর করতে সাহায্য করে। তারপরে কি আছে, তারপর হচ্ছে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট Na2CO3। এই সোডিয়াম কার্বনেট কি কাজে লাগে না, আমাদের কাপড় কাচার সোডা হিসেবে, কাপড় কাচার সোডা হিসেবে আমাদের সোডিয়াম কার্বনেট কাজে লাগে। তারপরে সোডিয়াম বাইকার্বনেট। এটা কি কাজে লাগে না, এটা আমাদের হচ্ছে খাবার সোডা হিসেবে। ভীষণ ইম্পর্টেন্ট, কারণ বহুবার এই দুটো পরীক্ষা এসছে যে কোনটা কাপড় কাচার সোডা বা কোনটা খাবার সোডা। তারপরে পটাশিয়াম নাইট্রেট। পটাশিয়াম নাইট্রেট, এই পটাশিয়াম নাইট্রেট জিনিসটা কি, এটা কি কাজে লাগে, এটা হচ্ছে তোমার আমাদের যে বারুদ যে আছে, বারুদ কার্বন সালফারের সাথে আমরা পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করি এক্সপ্লোসিভ হিসাবে। ঠিক আছে, এছাড়াও আমাদের ফার্টিলাইজারে কিন্তু ব্যবহার করা হয়। ফার্টিলাইজার হিসাবে আমরা পটাশিয়াম নাইট্রেটকেও ব্যবহার করে থাকি। তারপরে কি আছে, সোডিয়াম বেনজোয়েট। সোডিয়াম বেনজোয়েট
সোডিয়াম বেঞ্জোয়েট এ কি কাজ করে? এ হচ্ছে তোমার অ্যাক্ট অ্যাজ এ ফুড প্রিজারভেটিভস, অ্যাক্ট অ্যাজ এ ফুড প্রিজারভেটিভ। তারপরে সোডিয়াম এই ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, এটা কোনটা? CaOCl, এটা হচ্ছে আমাদের ব্লিচিং পাউডার, এটা ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, এটা হচ্ছে তোমাদের আমাদের ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার কি কাজে লাগে? আমাদের যে জলকে জীবাণুমুক্ত করতে, জলকে জীবাণুমুক্ত করতে কাজে লাগে। এবং অ্যান্ড ক্যালসিয়াম মানে এই ব্লিচিং পাউডার অলসো অ্যাক্ট অ্যাজ এ ব্লিচিং এজেন্ট। ব্লিচিং এজেন্ট মানে যে রঙকে ধুয়ে দেবে আর কি, রং ধুয়ে দেয়, রং বার করতে কাপড়ের বা বিভিন্ন জিনিসের যে রং বার করতে, সেটার জন্য কিন্তু আমরা ক্যালসিয়াম হাইপোক্লোরাইড বা CaOCl কে ব্যবহার করি। তাহলে এই গেল কিছু ইম্পর্ট্যান্ট আমাদের সল্ট। এবার আসি আসল গল্পে, মানে বিখ্যাত কিছু অ্যাসিডের সম্পর্কে আমরা জানব, রাইট? তাহলে প্রথম যিনি বিখ্যাত অ্যাসিডের কি নাম? প্রথম বিখ্যাত অ্যাসিডের নাম হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, যার সংকেত কি? HCl। এনাকে প্রথম প্রিস্টলি বলে একজন সায়েন্টিস্ট, কি করেছিলেন? এনাকে প্রথম সমুদ্রের লবণ থেকে একে আবিষ্কার করেছিলেন। সমুদ্রের লবণ থেকে তৈরি করেছিলেন, আবিষ্কার করা মানে তৈরি করেছিলেন, ঠিক আছে? তার জন্য ইনি একে নাম দেন মেরিন অ্যাসিড। তাহলে প্রথমে প্রিস্টলের দ্বারা এই বাবা জীবনের মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের নাম হয়ে যায় মেরিন অ্যাসিড। তারপরে আমাদের বিজ্ঞানী ল্যাভয়েসিয়ের এই হাইড্রোক্লোরিক অ্যাসিড নামকরণ করেন মিউরিয়েটিক অ্যাসিড হিসাবে। তাহলে কি হলো? যে প্রিস্টলে ওনার নামকরণ প্রথমে মেরিন অ্যাসিড এবং ল্যাভয়েসিয়ের ওনার নাম দেন মিউরিয়েটিক অ্যাসিড। এবার এনাকে যদি আমরা তৈরি করতে চাই, আমরা ল্যাবরেটরিতে কীভাবে তৈরি করব? না, ল্যাবরেটরি এনাকে তৈরি করতে গেলে আমাকে প্রথমে NaCl নিতে হবে, প্লাস আমাকে কনসেন্ট্রেটেড H2SO4 নিতে হবে। তবে গিয়ে ইনি কি তৈরি করবেন? না, আমাদের HCl তৈরি করবেন প্লাস NaHCO3 তৈরি করবেন। NaHSO4, CO3 নয়, NaHSO4। তাহলে NaCl এর সাথে যখন আমরা কনসেন্ট্রেটেড H2SO4 মেশাচ্ছি, তখন আমরা HCl কে গ্যাস হিসেবে পাচ্ছি। এবার এই যে HCl গ্যাস হিসেবে পাচ্ছি, সেই HCl গ্যাসটাকে আমরা জলে দ্রবীভূত করলে আমরা এটাকে HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড হিসেবে পেয়ে যাব। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড বলতে আমরা কি বুঝি না? HCl গ্যাসের জলীয় দ্রবণটাই হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবং এই যে হাইড্রোক্লোরিক গ্যাসটা আছে, এটা কিন্তু আমাদের যে ভলক্যানিক ইরাপশন হয়, সেই ভলক্যানিক ইরাপশনে পাওয়া যায়। ভলক্যানিক ইরাপশনে যে সমস্ত গ্যাস বেরোয়, তার মধ্যে ভলক্যানিক ইরাপশনের সময় যে সমস্ত গ্যাস বেরোয়, তার মধ্যে কিন্তু HCl গ্যাসটিও থাকে, HCl গ্যাসও কিন্তু থাকে। তাহলে এটার ন্যাচারাল সোর্স কি?
না ন্যাচারাল সোর্স হচ্ছে আমাদের ভলক্যানিক ইরাপশন। এছাড়া আমরা ল্যাবরেটরিতে কীভাবে তৈরি করতে পারি না, NaCl এর সাথে আমরা যদি H2SO4 মেশাই তাহলে আমরা সেখানে থেকে যদি আমরা হিট দিই তাহলে আমরা HCl গ্যাস পাবো এবং এটাকে জলে দ্রবীভূত করলে আমাদের HCl অ্যাসিড পেয়ে যাবো। তাহলে এটা গেল আমাদের HCl এর প্রস্তুতি, ঠিক আছে। এবার এনাকে দেখে চিনবো কী করে, বা এনার তো নিশ্চয়ই চেনার কিছু উপায় আছে বা এনার কিছু কিছু প্রপার্টি আছে, রাইট, সেইগুলো এবার জেনে নিই। প্রপার্টিজ অফ HCl কী কী আছে এনার প্রপার্টি? প্রথম নম্বর, এই যে H এবং Cl, H এবং Cl এর যে মাঝখানের যে বন্ডটা আমরা অলরেডি বন্ডিং বা কেমিক্যাল বন্ডিং পড়ে নিয়েছি, তাহলে এই যে H এবং Cl এর যে বন্ডিং, এই H এবং Cl এর বন্ডিংটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং। কোভ্যালেন্ট বন্ড মানে আমাদের এটা সমযোজী বন্ধন। জিনিসটা কি না, সমযোজী বন্ধন H একটা ইলেকট্রন আর ক্লোরিন আরেকটা ইলেকট্রন, এনারা কি বলবেন না পরস্পরের সাথে শেয়ারিং করব। এই ইলেকট্রন জোটটাকে শেয়ারিং করার মাধ্যমে এনারা বন্ড গঠন করছেন এবং এনারা যৌগ গঠন করছেন, রাইট। তাহলে এটা গেল প্রথম ক্যারেক্টারিস্টিক্স। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের এই যে HCl যে গ্যাসটা, HCl গ্যাসটা কিন্তু আমাদের জলে অত্যন্ত দ্রাব্য, জলে অত্যন্ত দ্রাব্য, ঠিক আছে। এবং 3 নম্বর প্রপার্টি কি না, HCl বাবাজিকে যখন আমরা জিঙ্ক বা এই ধরনের কোনো একটা ইয়ের সাথে মেটালের সাথে যখন আমরা রিয়াকশন করাই তখন আমরা কি পাবো না, আমরা পাই ZnCl2 প্লাস H2 গ্যাস, H2 গ্যাস আমরা পাই, টুয়াইস HCl ZnCl2, ঠিক আছে। এবার তাহলে HCl এর সাথে যখন আমরা জিঙ্ক বা এই ধরনের কোনো একটা মেটালকে যখন আমরা এর রিয়াকশন করাবো তখন আমরা কি পাবো, আমরা হাইড্রোজেন গ্যাস পাবো, রাইট। এটা গেল এর একটা প্রপার্টি। কিন্তু কেমিস্ট্রি এক্সেপশন হবে না, এটা কোনোদিন হয় যে ডাইলুট HCl আবার কপারের সাথে কোনো রিয়াকশন ঘটান না। যে যদি আমরা HCl এর কনসেন্ট্রেশনটা লো করে দিই তখন তিনি বাবা জীবন আরও কপারের সাথে কোনো রিয়াকশন ঘটাচ্ছেন না। তাহলে একটা অপশন কি, প্রথম হচ্ছে কি যে HCl যখন সাধারণত কি করে না বিভিন্ন যে মেটাল আছে সেই মেটালের সাথে বিক্রিয়া করে আমাদের হাইড্রোজেন গ্যাস মুক্ত করে। কিন্তু এক্সেপশন কি, এক্সেপশন হচ্ছে কপার। কপারের সাথে ডাইলুট HCl যখন আবার বিক্রিয়া ঘটাবো সেখানে কিন্তু কোনোরূপ কোনো হাইড্রোজেন গ্যাস আমরা পাচ্ছি না। তাহলে এটা গেল কিছু প্রপার্টি। এবার আমি যে HCl আছে, HClকে ডিটেক্ট করবো কী করে, বুঝবো কী করে যে এটা HCl, সেটার জন্য আছে আমাদের ডিটেকশন টেস্ট। যেমন আমার অনেক সময় হয় না যে লাইট ডিটেকশন করি আমরা, যে লোকটা মিথ্যে বলছে না ভুল বলছে, তাহলে এখানেও বাবু HCl বটেন কি না সেটার জন্য আমাদেরকে কিছু কি বলবো ইয়ে করতে হবে, মানে রিয়াকশন করতে হবে। তাহলে কি ডিটেকশন অফ HCl, ডিটেকশন অফ HCl কীভাবে আমরা ডিটেক্ট করব না, আমরা যদি সিলভার নাইট্রেটের সলিউশনের সাথে আমরা HClকে বিক্রিয়া করে তাহলে কি করব, প্রথম নম্বর ডিটেকশন টেস্ট কি না, সিলভার নাইট্রেটের সলিউশনের সাথে যদি আমরা HClকে বিক্রিয়া করে আমরা কি পাবো, আমরা পাবো সিলভার ক্লোরাইডের একটা অধক্ষেপ, সিলভার ক্লোরাইডের একটা অধক্ষেপ পাবো এবং তার সাথে কি পাবো আমরা না, আমরা পাবো HNO3 পাবো। এই আমরা যখন সিলভার নাইট্রেটের সাথে HCl এর বিক্রিয়া করাবো তখন আমরা AgCl এর একটা হোয়াইট অধক্ষেপ দেখতে পাবো। তাহলে এই যে ঘটনাটা যে সিলভার নাইট্রেটের হোয়াইট প্রেসিপিটেশন তখনই ঘটবে যখন আমরা AgNO3 এর সাথে HCl বিক্রিয়া করব। তাহলে আমরা এত দ্বারা বুঝতে পারলাম যে সলিউশনটা আমরা ব্যবহার করছি সেই সলিউশনের মধ্যে HCl আছে, রাইট। দ্বিতীয় নম্বর কি, যদি আমরা NH3 এর সাথে HCl এর গ্যাসের বিক্রিয়া করে তখন আমরা কি পাবো, অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা হোয়াইট ফিউম পাবো, সাদা ধোঁয়া। NH3 এর সাথে যখন আমরা HCl বিক্রিয়া করাবো তখন NH4Cl এর একটা আমরা ফিউম পাবো, হোয়াইট ফিউম পাবো।
এর দ্বারাও কিন্তু আমাদের HCl-কে ডিটেক্ট করতে পারে। তাহলে আমাদের HCl-কে ডিটেক্ট করার কী কী দুটো ইকুয়েশন বা কী কী দুটো পদ্ধতি? প্রথম হচ্ছে সিলভার নাইট্রেট, এর সাথে HCl-কে যখন আমরা বিক্রিয়া করাবো তখন আমরা কী পাবো? যে হোয়াইট প্রেসিপিটেট পাবো, সাদা দক্ষেপ পাবো। এবং এছাড়া যদি আমরা NH3 এর সাথে HCl-কে বিক্রিয়া করাই তখন আমাদের হোয়াইট ফিউ NH4Cl, প্রতিটা কিন্তু ইম্পর্টেন্ট, যে কোনো সময় যে কোনো পরীক্ষা আসার মতো প্রশ্ন। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের যে HCl-এর ডিটেকশন টেস্ট। এবার এই যে HCl বাবাজি, এই HCl বাবাজিকে আমরা ব্যবহার করি কোথায়? এবার আসি ইউজ অফ HCl বাবাজির ব্যবহার। কি কি কাজে ব্যবহার করা হয়? প্রথম নম্বর, এনাকে বাথরুম ক্লিনার হিসেবে ব্যবহার করা হয়। বাথরুম ক্লিনার, বিশেষ করে টয়লেট ক্লিনার হিসেবে, রাইট? তাহলে এটা গেল প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে লেদারের ট্যানিং হিসাবে। লেদারের ট্যানিং করার ক্ষেত্রে আমাদের HCl-কে ব্যবহার করি। এছাড়া পিকলিং অফ মেটাল, জিনিসটাকে যখন আমাদের ইয়ের উপরে মানে মেটালের উপরে যখন রাস্ট পড়ে যায়, সেই রাস্টটাকে মুছার জন্য আমাদের কিন্তু এই HCl ব্যবহার করে। এই কি করে না, আমাদের যে মেটালের উপরে যে রাস্ট আছে, মেটাল রাস্ট অ্যান্ড মেটালিক যে অক্সাইডের যে সমস্ত আস্তরণ পড়ে যায় মেটালের উপরে, সেই সমস্ত আস্তরণগুলোকে ও কিন্তু এখান থেকে সরিয়ে দেয়, সেটাকেই বলা হচ্ছে পিকলিং অফ মেটাল। তাহলে এই গেল আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের গল্প। এবার আসি দ্বিতীয় নম্বর আমাদের বিখ্যাত অ্যাসিড, যার নাম হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড, ঠিক? সালফিউরিক অ্যাসিড, এই যে সালফিউরিক অ্যাসিড, এনাকে আমরা কি নামে জানি? এনাকে আমরা জানি অয়েল অফ ভিট্রিয়ল নামে। এছাড়াও এনাকে আমরা কি বলি না, এনাকে আমরা বলি কিং অফ কেমিক্যালস। কিং অফ কেমিক্যালসও বলে থাকি, মানে এনাকে বলা হয় রসায়নের রাজা। তাহলে চলো, এনাকে যদি রসায়নের রাজা, এনাকে তো কিং সম্পর্কে জানতে হবে। চলো তাহলে এনাকে একটা তাজ পরিয়ে দিই। তাহলে এই হচ্ছে সালফিউরিক অ্যাসিড, যাকে বলা হয় কিং অফ কেমিক্যালস এবং অয়েল অফ ভিট্রিয়ল। তাহলে এই যে সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিডকে আমরা কিভাবে প্রস্তুত করি? ইনি যে কেমিক্যালের রাজা, এনাকে তাহলে প্রস্তুতি কীভাবে করি না, এনাকে প্রস্তুতি করি আমরা স্পর্শ পদ্ধতি মাধ্যমে। স্পর্শ পদ্ধতিতে আমরা একে ইন্ডাস্ট্রিয়ালি তৈরি করে থাকি। কীরকমভাবে না, প্রথমে আমরা সালফারকে কি করি, প্রথমে অক্সিজেনের সাথে বিক্রিয়া করি, তারপরে আমরা কি পাই? সালফার ডাইঅক্সাইড পাই। এবার এই সালফার ডাইঅক্সাইডকে আমরা আরও একবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, এই কোথায় কেন, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আমরা কি পাই? SO3 পাই। 2 4 2 6 6 2 4 2 6, ঠিক আছে। এবার এই SO3 এর সাথে আমরা যখন, তাহলে এটা হচ্ছে 1 নম্বর স্টেপ, এটা হচ্ছে 2 নম্বর স্টেপ, এটা হচ্ছে 3 নম্বর স্টেপ। আচ্ছা, 2 নম্বর স্টেপে যে SO2 এর সাথে অক্সিজেন, এটা একটা দুটো জিনিস ইম্পর্টেন্ট জিনিস, সেটা বলতে ভুলে গেলাম। সেটা হচ্ছে যে প্রথম নম্বর, এটা টেম্পারেচার হতে হবে মোটামুটি 450 ডিগ্রি সেলসিয়াস, 450 ডিগ্রি সেলসিয়াস। এবং এখানে একটা অনুঘটক কাজে লাগানো হয়, যেটা বলা হচ্ছে যে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। তাহলে কি, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অনুঘটকের সাহায্যে যখন আমরা সালফার ডাইঅক্সাইডকে জারিত করছি, তখন আমরা সালফার ট্রাইঅক্সাইড পাচ্ছি। এবার এই সালফার ট্রাইঅক্সাইডকে আমরা যদি এক অণু H2SO4 সাথে বিক্রিয়া করি, তখন আমরা পাই
H2S2O7 বা এটাকে বলা হচ্ছে ওলিয়াম, ওলিয়াম পাই, বা এটাকে বলা হয় পাইরোসালফিউরিক অ্যাসিড। পাইরোসালফিউরিক অ্যাসিড। এবার এই যে পাইরোসালফিউরিক অ্যাসিডটা পেলাম, তাহলে স্টেপ নাম্বার 4 কি করব, এবার এটাকে যখন আমরা জলের সাথে মেশাচ্ছি, এটার উপরে যখন আমরা জল দিচ্ছি, তখন এখান থেকে আমরা 2 অণু H2SO4 পাচ্ছি। ঠিক আছে, মানে প্রথমে আমি এখানে 1 অণু H2SO4 মেশালাম, যে সেখান থেকে আমরা 2 অণু H2SO4 পেলাম। আরেকবার প্রথমে আমরা কি করছি, যে সালফারকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করিয়ে প্রথমে সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি করছি। এবার এই সালফার ডাইঅক্সাইড গ্যাসটাকে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড নামক অনুঘটকের উপস্থিতিতে কি করছি, এটাকে আরেকবার জারিত করে অক্সিজেনের উপস্থিতিতে এটাকে সালফার ট্রাইঅক্সাইডে রূপান্তরিত করলাম। এবার এই সালফার ট্রাইঅক্সাইডের সাথে আমরা আরেকবার H2SO4 মেশাচ্ছি, একবার H2SO মেশাচ্ছি, সেখান থেকে পাচ্ছি H2S2O7 বা ওলিয়াম, বা এটাকে আমরা বলছি পাইরোসালফিউরিক অ্যাসিড। এবার এই পাইরোসালফিউরিক অ্যাসিডের সাথে যখন আমরা জল মেশাচ্ছি, তখন আমরা পাচ্ছি টুয়াইস H2SO4, বা এখান থেকে আমরা পাচ্ছি সালফিউরিক অ্যাসিড। তাহলে এই যে স্টেপ নাম্বার 1 থেকে স্টেপ নাম্বার 4, এই পদ্ধতিতে স্পর্শ পদ্ধতি বা কন্ট্যাক্ট প্রসেস, এই পদ্ধতিতে আমরা কিন্তু যে এটা বলবো হচ্ছে তোমার ফ্যাক্টরিতে এইভাবেই কিন্তু সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করে থাকি। তাহলে এটা গেল এনার প্রস্তুতি। এবার একটা জায়গাতে সালফিউরিক অ্যাসিড আছে, সেই সালফিউরিক অ্যাসিড আমরা বুঝবো কী করে যেটা সালফিউরিক অ্যাসিড কিনা। তাহলে এবার আসি সালফিউরিক অ্যাসিডের ডিটেকশন টেস্ট। এই যে সালফিউরিক অ্যাসিডকে আমরা ডিটেক্ট কীভাবে করবো না, একে যদি আমরা বেরিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে H2SO4 এর সাথে আমরা যদি BaCl2 দিই, তাহলে আমরা কি পাবো না, বেরিয়াম সালফেটের একটা অধক্ষেপ পাবো। BaSO4 বেরিয়াম সালফেটের একটা অধক্ষেপ পাবো, এবং তার সাথে আমরা পাবো HCl। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, যে H2SO4 এর সাথে যখন আমরা বেরিয়াম ক্লোরাইড মেশাচ্ছি, তখন আমরা কি পাচ্ছি, যে বেরিয়াম সালফেটের একটা হোয়াইট প্রেসিপিটেট। আমরা হয়তো এটা জানি না কি মেশাচ্ছি, কিন্তু যখনই আমি বেরিয়াম ক্লোরাইড দিলাম, তখনই আমরা দেখলাম যে BaSO4 বা একটা সাদা আধক্ষেপ পড়লো। তাহলে আমরা ডেফিনেটলি জেনে গেলাম যে যে দ্রবণটা আমি মিশিয়েছি, সেই দ্রবণটাতে H2SO4 আছে। ঠিক, এবার একটা ব্যাপার আছে এখানে, একটা ছোট্ট ব্যাপার বলি দিই, যে যখন আমরা H2SO4 তৈরি করছি, সেই H2SO4 যখন তৈরি করছি, সেটা কিন্তু আমাদের কি পাচ্ছি, আমরা কনসেন্ট্রেটেড H2SO4 পাচ্ছি, রাইট? কনসেন্ট্রেটেড H2SO4 পাচ্ছি। তাহলে এটাকে ডাইলুট H2SO4 কীভাবে করব? কারণ আমি যদি কনসেন্ট্রেটেড H2SO4 সব জায়গাতে কাজে লাগানো যাবে না, সব জায়গাতে কাজে লাগাতে পারবো না, কারণ এটা তীব্র জলাকোষী পদার্থ। তাহলে এটাকে কিছুটা হলে ডাইলুট করতে হবে। ডাইলুট করার পদ্ধতি কি না, যদি আমরা H2SO4 সাথে জল মেশাই, এটা কিন্তু প্রচণ্ড এক্সোথার্মিক একটা রিয়াকশন তৈরি করে। H2SO4 সাথে যখনই আমি জল মেশাবো, এটা কিন্তু ভয়ানকভাবে টকবক করে ফুটতে শুরু করে, বা এটা এক্সোথার্মিক রিয়াকশনে রূপান্তরিত হয়। তাহলে সেই জন্য আমরা কি করি না, প্রথমে একটা বিকারে জল নিলাম, এবার এই জলের উপরে আমরা একটা কাচের কাচদণ্ড রাখি। এবার সেই কাচদণ্ডের উপরে আমরা ফোঁটা 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 করে H2SO4 এক ফোঁটা করে এতে মিশতে থাকি। তাহলে কি হবে, যে এক ফোঁটা করে পড়লো, যে পরিমাণ তাপ উৎপন্ন হলো, তাপটা চারদিকে ছড়িয়ে পড়ার সুযোগ পায়। এই জন্য কি করতে হয় না, আমাদের এখানে কি করতে হয়, জলে ফোঁটা ফোঁটা অ্যাসিড মেশাতে হয়। জলের মাধ্যমে ফোঁটা ফোঁটা অ্যাসিড মেশাতে হয়, কিন্তু অ্যাসিডে কোনোভাবে কিন্তু জল ঢালা চলবে না, জল ঢাললে সাথে সাথে বিস্ফোরণ ঘটবে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের কি করে কনসেন্ট্রেটেড H2SO4 থেকে কি করে ডাইলুট H2SO4 করা যায়।
এবার আসি এই যে আমাদের কিং অফ কেমিক্যালসের কিছু কাজকর্ম নিয়ে, আমরা একে কোথায় কোথায় ব্যবহার করে থাকি। প্রথমত আমরা কোথায় ব্যবস্থা করে থাকি, যে কোনো জায়গাতে যে এই যে H2SO4 প্রচণ্ড রকমের এই কি জলাকর্ষী পদার্থ, তাহলে যখন কোনো কিছুকে ডিহাইড্রেট করতে হবে, ডিহাইড্রেট করতে গেলে আমরা H2SO ব্যবহার করতে পারি। এবার এখানে একটা স্টার দিয়ে পয়েন্ট রাখা ভালো যে চিনি মানে সুগার বা কাঠের উপরে যদি আমি H2SO4 প্রয়োগ করি, তাহলে ও চিনি এবং কাঠের সমস্ত জলীয় অংশটাকে ও বাইরে বার করে দেবে এবং কি ফেলে রাখে না, কালো কার্বন পড়ে থাকে এখানে। তাহলে কি চিনি বা কাঠে যদি আমরা H2SO প্রয়োগ করি, ও কি করবে, চিনি এবং কাঠ থেকে সমগ্র যে জলীয় অংশ, সেই সমগ্র জলীয় অংশটাকে বার করে দিয়ে ও শুধুমাত্র কার্বন অংশটাকে ফেলে রেখে যাবে। এই যে ঘটনাটা, যে চিনি এবং কাঠের অংশ থেকে যে জলীয় অংশটাকে বার করে দিয়ে কালো কার্বন রূপে পড়ে থাকার যে ঘটনাটা, এটাকে বলা হয় চারিং অফ সুগার। এই ঘটনাটাকে বলা হয় চারিং অফ সুগার, যে চিনি এবং সুগার থেকে সমস্ত জলটা বাইরে বার করে দাও আর পড়ে থাকবে কালো কার্বন, সেটাই হচ্ছে চারিং অফ সুগার। এছাড়া এর কী কাজে লাগে, এছাড়া হচ্ছে পেট্রোলিয়ামের রিফাইন করার সময় কাজে লাগে, পেট্রোলিয়ামের রিফাইন করার সময় কিন্তু আমাদের H2SO কাজে লাগে। তৃতীয় নম্বর আর কি কাজে লাগে না, অ্যালার্ম তৈরিতে কাজে লাগে, অ্যালার্ম তৈরিতে কাজে লাগে। এছাড়া বিভিন্ন যে ফার্টিলাইজার তৈরিতে কাজে লাগে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা সবার শেষে বলার কারণ হচ্ছে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে লেড ব্যাটারিতে ইলেকট্রোলাইসিস হিসাবে কিন্তু আমাদের H2SO ব্যবহার করা হয়, লেড ব্যাটারিতে H2SO ব্যবহার করা। তাহলে এই যে ডিহাইড্রেশন, এই যে চারিং অফ সুগার আর এই যে লেড ব্যাটারিতে H2SO, এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ইউজ অফ H2SO বা সালফিউরিক অ্যাসিড। এবার আসি আমাদের তারপরের বাবা জীবনের নাম হচ্ছে আমাদের কি নাম, HNO3 বা নাইট্রিক অ্যাসিড। এই বাবা জীবন কি নামে পরিচিত না, এই বাবা জীবন পরিচিত হচ্ছেন অ্যাকোয়া ফর্টিস নামে। অ্যাকোয়া ফর্টিস নামে ইনি অসাধারণ একটি জারক পদার্থ, অসাধারণ এক জারক পদার্থ। যে কোনো মেটাল দেবেন ইনি তাকে, যেরকম বলে না যে গিলে খেয়ে নেবেন, ইনি কিন্তু যে কোনো মেটালকে ইনি গিলে খেয়ে নিতে পারেন, কিন্তু এক্সেপ্ট কিছু কিছু মেটালে, সেটা আসছি আমরা ধীরে ধীরে তাদের গল্পে। এবার এই মহাশয়কে যখন আমরা তৈরি করতে যাব, কীভাবে তৈরি করব, এই মহাশয়কে তৈরি করতে গেলে কি করতে হবে আমাকে না, এনাকে দুইভাবে তৈরি করা যায়। কিভাবে, এক নম্বর হচ্ছে ল্যাবরেটরিতে, মানে যখন আমরা ছোট্ট স্কেলে কোথাও ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করার জন্য ব্যবহার করছি, তখন আমরা কীভাবে একে তৈরি করব না, এনাকে তৈরি করতে গেলে প্রথমে যে কোনো একটা নাইট্রেট সল্ট, সেটা তোমার হচ্ছে পটাশিয়াম নাইট্রেট হতে পারবে, সোডিয়াম নাইট্রেট, ধরে নাও পটাশিয়াম নাইট্রেট নিচ্ছি, নাইট্রেট সল্ট। এবার এই নাইট্রেট সল্টের সাথে যখন আমরা H2SO4 মেশাবো, নাইট্রেট সল্টের সাথে H2SO4 মেশালে আমরা কি পাবো না, HNO3 পাবো প্লাস হচ্ছে KHSO4 পাবো। এই যে HNO3 পাবো, এটা কি করলাম আমরা ল্যাবরেটরিতে যখন আমরা প্রস্তুত করবো, একটা KNO3 বা নাইট্রেট সল্ট নেব, তার সাথে H2SO4 মেশাবো, সেখান থেকে আমরা পাবো HNO3। এটা গেল ল্যাবরেটরিতে।
এরপরে কিন্তু আমরা যখন ইন্ডাস্ট্রিয়ালিভাবে যখন একে তৈরি করতে যাব তখন কীভাবে তৈরি করব? ইন্ডাস্ট্রিয়ালি তৈরি করার জন্য একটা প্রসেস আছে, যাকে বলা হচ্ছে অসওয়াল্ড প্রসেস। এই অসওয়াল্ড প্রসেসটা কি না, প্রথমে আমি একে NH3 নেব, NH3 এর সাথে অক্সিজেন নেব, এবং এই অক্সিজেনটা কীভাবে বিক্রিয়া করব না, আমরা একে 750 থেকে 900 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে প্ল্যাটিনাম তড়িৎদ্বারের উপস্থিতিতে, প্ল্যাটিনাম চূর্ণ বা প্ল্যাটিনাম দণ্ড, যাই হোক, প্ল্যাটিনাম চূর্ণের মধ্যে 4NH3 এবং 5O2 সাথে যখন আমরা মানে NH3 নেব, অ্যামোনিয়া নেব, তার সাথে অক্সিজেন বিক্রিয়া করাবো, সেখান থেকে আমরা কি পাবো? এই NO পাবো। এবার এই NOর সাথে কি করব? আবার অক্সিজেন মেশাবো, সেখান থেকে আমরা কি পাবো? তাহলে স্টেপ নাম্বার 1 গেল, এটা স্টেপ নাম্বার 2, আর এটা মুছে দিই। তাহলে স্টেপ নাম্বার 1 প্রথমে কি করলাম যে আমরা NH3 এর সাথে অক্সিজেন মেশালাম 750 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এবং প্ল্যাটিনাম চূর্ণের উপস্থিতিতে সেখান থেকে আমরা NO পেলাম, নাইট্রাস অক্সাইড। এবার এখান থেকে একে আবার অক্সিজেন উপস্থিতিতে NO2 পেলাম। এবার আবার একে কি করব? স্টেপ নাম্বার 3 কি করব? O2 এর উপস্থিতি আমরা কি পাবো এখান থেকে? এইবারে পেলাম আমরা HNO3। তাহলে এইটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালি যাকে বলা হয় অসওয়াল্ড প্রসেস। এখানে ইম্পর্টেন্ট জিনিসটা কি না, বলবে যে অসওয়াল্ড প্রসেসে কোনটাকে ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার করা হয়। এই যে আমাদের প্ল্যাটিনাম চূর্ণে ব্যবহার করা হয় অসওয়াল্ড প্রসেসে অ্যাজ এ ক্যাটালিস্ট। তাহলে আরেকবার, NH3 এর সাথে যখন আমরা অক্সিজেনে বিক্রিয়া করব, কিভাবে বিক্রিয়া করব না, 750 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে প্ল্যাটিনাম চূর্ণের উপস্থিতিতে আমরা প্রথমে পাবো NO। এবার সেই NOটাকে আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করাবো, আবার সেখান থেকে NO2 পাবো, আবার সেই NO2টাকে জল এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আমরা ফাইনালি পাচ্ছি HNO3। তাহলে এটা হচ্ছে কি যে HNO3 উৎপাদনের ইন্ডাস্ট্রিয়াল প্রসেস। তাহলে এটা হচ্ছে তোমাদের HNO3 এর প্রিপারেশন। এবার একটা সলিউশন HNO3 এর সলিউশন কিনা সেটা আমরা কিভাবে বুঝবো না, সেটা বোঝার জন্য আমাকে একটা টেস্ট করতে হবে, ছোট্টখাট্ট টেস্ট। কীরকম টেস্ট? সেটাকে বলছি যে ডিটেকশন অফ HNO3। কি ছোট্টখাটো টেস্ট? সেটাকে বলা হচ্ছে যে রিং টেস্ট। কীভাবে টেস্টটা হবে না, আমি প্রথমে যে সলিউশনটা জানতে চাইছি যে HNO3 আছে কিনা, সেই সলিউশনটাকে এখানে দেব। তারপরে সেখানে আমরা কি দেবো? FeSO4 দেবো, FeSO4। তাহলে FeSO4 প্লাস HNO3, যে সলিউশনটা HNO3 জানতে চাইছি সেই দুটো একসাথে মিশে রাখবো। এবার এর সাথে উপর থেকে আমরা H2SO4 ফেলতে থাকবো বা ওই ইয়েটার মধ্যে। তাহলে সেখান থেকে আমরা কি পাবো? এই যে ঘটনাটা দেখতে পাবো, এটা কীরকমভাবে হবে না, এটা যদি আমার একটা টেস্ট টিউব থাকে, এই টেস্ট টিউবের মধ্যে যদি আমার এই জায়গাটায় সলিউশন থাকে যে HNO3 এবং FeSO4, যখন আমরা বাইরের থেকে H2SO4 দেবো তখন এই রকম জায়গাতে মোটামুটি একটা রিং শেপড তৈরি করবে, টেস্ট টিউবটার মধ্যে একটা রিং শেপড বা বলয় তৈরি করবে, যেটা হচ্ছে তোমার পেন্টা অ্যাকোয়া ফেরোসোফেরিক অক্সাইড সালফেট, পেন্টা অ্যাকোয়া ফেরোসোফেরিক সালফেট। পেন্টা অ্যাকোয়া ফেরোসোফেরিক সালফেটের একটা জটিল লবণ তৈরি করবে, এবং যেটা এইখানে যে রিংয়ের মতো অবস্থান করবে। এর ফলে আমাদের কি করলাম যে আমরা HNO3 আছে কিনা সেটা আমরা সলিউশনটাতে বুঝতে পেরে যাব। তাহলে এটাকেই বলা হচ্ছে যে রিং টেস্ট। এটা গেল আমাদের
HNO3 এর যে আমাদের ডিটেকশন বা কীভাবে HNO3 আছে কিনা বুঝবো। এবার আসি HNO3 এর ইউজ, কী কীভাবে আমাদের HNO3 কে আমরা ব্যবহার করতে পারি, কী কীভাবে। ইউজ অফ HNO3 কী কীভাবে, প্রথমে হচ্ছে তোমার আমাদের যে ট্রাইনাইট্রোটলিউন, ট্রাইনাইট্রোবেনজিন, পিক্রিক অ্যাসিড প্রভৃতি যত সমস্ত প্রভৃতি যে এক্সপ্লোসিভ আছে, এই সমস্ত এক্সপ্লোসিভ তৈরি করতে কিন্তু আমাদের HNO3 ব্যবহার করতে পারি। এছাড়া আমাদের যে নাইট্রোজেন ডাইঅক্সাইড NOx এর সাথে যদি আমাদের H2O মানে আমাদের বৃষ্টির জল এসে মিশে, তখন সেখান থেকে কিন্তু HNO3 তৈরি হতে পারে অ্যাজ অ্যাসিড রেন। অ্যাসিড রেনের সাথেও কিন্তু আমরা HNO3 পাই। এছাড়া আমাদের রেয়ন প্রস্তুতিতে কিন্তু এটা কাজে লাগে। রেয়ন প্রস্তুতিতে কাজে লাগে, ডাই তৈরি করতে কাজে লাগে, বিভিন্ন ড্রাগস তৈরি করতে কাজে লাগে। তাহলে এটা গেল হচ্ছে HNO3 ইউজ। এরপরে আসি অন্যতম একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে আমাদের অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ। এই অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ এই জিনিসটা কি না, এই জিনিসটা যখন আমরা 3:HCl এবং 1:HNO3 কে যোগ করব, তখন আমরা যে সলিউশনটা পাবো সেই সলিউশনটাকেই বলছি আমাদের অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ। মানে যত সমস্ত অ্যাসিড আছে, অ্যাসিডের রাজা অ্যাসিড হচ্ছে এই অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ। এই কি কাজে লাগে না, আমাদের যে কোনো অ্যাসিড হোক, সেটা তোমার হচ্ছে HCl হোক বা HNO3 হোক, এরা কিন্তু নর্মালভাবে ইয়ের সাথে মানে মেটালের সাথে বিক্রিয়া করে, এক্সেপ্ট গোল্ড, প্ল্যাটিনাম, এদের সাথে কিন্তু এরা বিক্রিয়া করে না। এবার এদের সাথে বিক্রিয়া করানোর জন্য আমাকে এই অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজটা তৈরি করতে হলো। এই যে তৈরি করলাম, এ কি তৈরি করে না, যখনই আমরা 3:HCl আর 1:HNO3 যখনই মেশাচ্ছি, তখন এখান থেকে তৈরি করছে আমাদের NOCl প্লাস H2O এবং জায়মান ক্লোরিন, 3:2। HCl এর সাথে যখনই আমরা HNO3 এর মিশ্রণ ঘটাচ্ছি, তখন কি উৎপন্ন করছে, NOCl তৈরি করছে এবং জায়মান ক্লোরিন। এই যে বাবু জায়মান ক্লোরিন, এ হচ্ছে আমাদের প্রচণ্ড রকম একটি জারক পদার্থ, ডেঞ্জারাস জিনিস। এই যে ডেঞ্জারাস জিনিস তৈরি হলো, এবার এর উপরে যদি আমি গোল্ড মেশাই, ঠিক আছে, এর সাথে যদি আমরা গোল্ড মেশাই, তাহলে কি করবে আমাদের, না বাবু জায়মান ক্লোরিন আছে, HCl আছে, এই একটি যৌগ তৈরি করবে, যাকে আমরা কি বলছি, কোলেরিক অ্যাসিড, কোলেরিক অ্যাসিড। এবং এর দ্বারা কি হচ্ছে, গোল্ড কিন্তু ডিজলভ হয়ে গেল। তাহলে যখনই আমরা গোল্ডের সাথে জায়মান ক্লোরিনের বিক্রিয়া ঘটাবো এবং HCl এর উপস্থিতি যখনই থাকবে, তখন সেখান থেকে কোলেরিক অ্যাসিড উৎপন্ন করে। এইভাবে কি হয় যে অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ আমাদের যে কোনো যে অ্যাসিড আছে, সেই যে কোনো অ্যাসিড বলছি, যে কোনো যে আমাদের সোনা হোক বা প্ল্যাটিনাম হোক, এই সমস্ত ধাতু আছে যারা নর্মাল HNO3 বা HCl এর দ্বারা গলানো যাচ্ছে না, তাদেরকে কি করে এই যে আমাদের অ্যাকোয়ারিজিয়ার দ্বারা গলতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে আজকের যে টপিক, সেই টপিকটা হচ্ছে এখানেই শেষ হচ্ছে।
আজকে কী কী পড়লাম মোটামুটি একবার ছোট্ট করে একটু রিক্যাপ করে নিই, তারপরে আমাদের আজকের ক্লাস হোগা খতম। প্রথমে আমরা কি পড়লাম যে আমরা কিছু বেসিক অ্যাসিড এবং বেস এবং সল্টের গল্প পড়লাম, ইউজ পড়লাম। দ্বিতীয় নাম্বার কি পড়লাম আমরা HCl, H2SO4 আর HNO3 এর পরীক্ষা প্রস্তুতি, তাদের বিভিন্ন প্রপার্টি এবং তাদের ব্যবহার সম্পর্কে জানলাম। এবং ফাইনালি কি পড়লাম আমরা অ্যাকোয়া রিজিয়া, এবং এইটা হচ্ছে আমাদের স্টার অফ দ্য শো কি অ্যাকোয়া রিজিয়া, ফাইনাল স্টার অফ দ্য শো হচ্ছে অ্যাকোয়া রিজিয়া। তাহলে এই গেল আজকের টপিক। দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে, পরের ক্লাসে। সবাই ভালো থেকে সুস্থ থাকো, টাটা।